matter. State and its matter. এই চ্যাপ্টারটা ফিজিক্সের জন্য আছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোর জন্য এই চ্যাপ্টারটা আছে, আমরা যে কোনো এক জায়গায় পড়ে নিলেই হয়ে যাবে। তো আমায় বলো স্টেট বলতে কি বুঝি অথবা এবং ম্যাটার বলতে আমরা কি বুঝি, আমাকে বলো, কেউ একজন বলো। বাংলায় বলে লাভ নেই। স্টেটের বাংলায়, বাংলায় এটাকে আমরা অবস্থা বলি, ঠিক আছে, অসুবিধা নেই, অবস্থা বলি এটাকে বাংলায়। এটাকে বাংলায় আমরা বলি অবস্থা। তো আমি সেটা জিজ্ঞেস করিনি স্টেটটা বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, বা ইটস ম্যাটার এই জিনিসটা কি। স্টেট হচ্ছে হ্যাঁ বলতে পারো। স্টেট বলতে আমরা বুঝি, ঠিক আছে ঠিক আছে, তো চলো তোমাদের শুরু করি। স্টেট বলতে আমরা কি বুঝি? স্টেট বলতে বুঝি যে এই পৃথিবীতে মানে যা কিছু আমরা দেখতে পাই, ছুতে পাই, বা দেখতে না পাই, যা কিছু রিয়েল এক্সিস্ট করে, তাদের যে ফিজিক্যাল কন্ডিশন বা ভৌত অবস্থা, ফিজিক্যাল কন্ডিশন অর ভৌত অবস্থা, তাকে আমরা বলছি হচ্ছে স্টেট। এটা কি টাইপের জিনিস হতে পারে? এই যে কথাটা বললাম, এটা দিয়ে তোমরা কি বুঝতে পারছো? ফিজিক্যাল কন্ডিশন বা ভৌত ভৌত অবস্থা বলতে আমরা কি বুঝি, বলো। হ্যাঁ হতে পারে, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, প্লাজমা হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো দেখো এই স্টেটটা আমরা বলছি ফিজিক্যাল কন্ডিশন। কার ফিজিক্যাল কন্ডিশন? কার ফিজিক্যাল কন্ডিশন? কোন একটা পদার্থের ফিজিক্যাল কন্ডিশন, তাই তো। এই যে পদার্থটি আছে, এই পদার্থ কি টাইপের হতে পারে? এই যেমন তুমি এক্ষুনি বললে যে পদার্থ আইদার কঠিন বা সলিড হতে পারে, অর লিকুইড হতে পারে, অর গ্যাসিয়াস হতে পারে, এই তো। গ্যাসিয়াস বা ভেপার স্টেট হতে পারে। যার মানে বুঝতে অসুবিধা হচ্ছে সে প্লিজ আমাকে জিজ্ঞেস করবে যে দাদা এখানে সলিডের মানে আমি জানি না। আমার কোনো মানে কোনো ব্যাপার নেই, অনেকে হয়তো এটা খুবই একটা সিলি কোশ্চেন যে সলিডের মানে আমি জানো না, কিন্তু এমনও হতে পারে পড়াতে পড়াতে হলো যে দাদা এটা মানে আমি জানি না, আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ব্যাপারটা কি হয় সেটার জন্য আমি একটা সিমুলেশন বানিয়েছি, সিমুলেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু দেখে নাও। একটা সিমুলেশন লোড হচ্ছে, এখানে দেখতে পাবে। আচ্ছা দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, কোনো কিছুকে সলিড স্টেট বলতে আমরা কি বুঝি? সলিড স্টেট বলতে আমরা কি বুঝি বলো। হ্যাঁ বলো। হুম। প্রেশার ক্রিয়েট করার পরে কম্প্রেসড হয়ে যাবে, হবে না। আচ্ছা আমায় প্রথম বলো তো সলিডের ওপর কি প্রেশার ক্রিয়েট করা যায়? সলিডের সঙ্গে কি, সলিডের ওপর তুমি প্রেশার ক্রিয়েট করছো ঠিক আছে, একটা লেভেল অব্দি তুমি বললে প্রেশার ক্রিয়েট করছো, কিন্তু এটা কম্প্রেসড হবে না, এটা কি তুমি শিওর তুমি এটা কম্প্রেসড হবে না? হ্যাঁ তো কম্প্রেসড হবে না কেন বলছো?
হ্যাঁ, তো তুমি তো বললে কম্প্রেসড হবে না। কে বলেছে? শান্তনু বলেছে। দেখো, কম্প্রেস যে কোনো পদার্থই কম্প্রেসড হতে পারে, সে সলিড হোক, লিকুইড হোক বা গ্যাসিয়াস হোক। সলিডে কি হয়, সলিডে মনে করো এটা সলিড বডি আছে, এর উপর তুমি এর উপর তুমি প্রেশার অথবা কোনো শেয়ার স্ট্রেস অ্যাপ্লাই করছো, তো কি হয়, এটা মনে করো কম্প্রেসড হয়ে এর থেকে সাইজে ছোট হয়ে গেল। ঠিক আছে, এটার যা লেন্থ, এটা মনে করো 5 সেন্টিমিটার ছিল, এটা লেন্থটা 4 সেন্টিমিটার হয়ে গেল। এইবার তুমি যখন এই লোডটাকে সরিয়ে নেবে, এটা রিমুভ করে নেবে, এবার লোডটা দেবো না, তখন কি হবে, এই সলিড এর যে আগের যে লেন্থ, সেই লেন্থে চলে আসার চেষ্টা করবে। হয়তো 5 সেন্টিমিটার নাও আসতে পারে, 4.5 সেন্টিমিটারের লেন্থে চলে আসলো, 4.5 সেন্টিমিটার লেন্থে চলে আসলো। বুঝতে পেরেছো? সলিডের ক্ষেত্রে এটা হয়। এবং কেন হয়, দেখো, কেন হয় সেই ব্যাপারটা ডিটেলে যেতে গেলে আমাকে ম্যাটার জানতে হবে, হোয়াট ইজ ম্যাটার। তো আমি জাস্ট তোমাকে আগে সলিডের ডেফিনেশনটা বলছি, যে এই ব্যাপারটাকে আমরা, এই টাইপের সাবস্টেন্সকে আমরা বলছি সলিড, যে যার উপর তুমি প্রেশার অ্যাপ্লাই করছো, কিন্তু প্রেশার অ্যাপ্লাই করার পরও ওর যে সাইজ এবং শেপ সেটা আবার পুনরায় ফিরে আসার চেষ্টা করছে। নাও আসতে পারে, কিন্তু চেষ্টা করবে। এটা এটা 4.1ও হতে পারে, মানে 4 থেকে এই ফোর্সটা তুলে নিলে 4.1ও হতে পারে, তাদেরকে আমরা বলছি সলিড। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কি হয়, লিকুইডের ক্ষেত্রে তুমি যদি এখানে যদি কম্প্রেস করার চেষ্টা করো বা যদি প্রেশার অ্যাপ্লাই করো, তো এটা যদি এখান থেকে এটা মনে করো 4 সেন্টিমিটার হয়ে গেল, তো তুমি এখান থেকে যখন তুমি এই ফোর্সটা সরিয়ে নেবে, তখন এটা 4 সেন্টিমিটারই পড়ে থাকবে। মানে পার্মানেন্টলি ডিফরমেশন, এটার জন্য পার্মানেন্টলি ডিফরমেশন হবে। পার্মানেন্টলি পার্মানেন্টলি ডিফরমেশন হবে, মানে তুমি এটা এটা স্থায়ী, এটা এটা একদম স্থায়ী ভাবে ওর মানে লেন্থ হতে পারে, ভলিউম হতে পারে, তার পরিবর্তন হয়ে যাবে স্থায়ীভাবে। আর এটা অস্থায়ী হবে। কম কম্প্রেস মানে হচ্ছে সংকোচন করা। এক্সপ্যানশন মানে হচ্ছে প্রসারণ করা, কম্প্রেশন মানে হচ্ছে সংকোচন। এবার কম্প্রেস করছি মানে সংকুচিত করছি। বুঝতে বুঝতে পেরেছো? তো এই যে স্টেট যদি সাধারণত তোমাদের বলি কত টাইপের হয়, স্টেট সাধারণত 5টা টাইপের হয়। এই 5টা টাইপের স্টেট যাওয়ার আগে বলি তোমাদের ম্যাটার ব্যাপারটা কি জিনিস। ম্যাটার হচ্ছে এই যে যে কোনো ধরনের বস্তু আছে, সেটা তোমাদের আইডিয়াল, এই যেমন হিউম্যান বিংস হতে পারে, লিভিং ট্রি হতে পারে, কাঠ হতে পারে, কোনো গ্যাসিয়াস মলিকুল হতে পারে, যা কিছু পৃথিবীতে দেখতে পাচ্ছ যার মধ্যেই কোনো না কোনো পদার্থ আছে, তাদেরকে আমরা বলছি ম্যাটার। ঠিক আছে, এই ম্যাটারটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি? তোমায় যদি কোশ্চেন করি, ইজ ম্যাটার ইজ কন্টিনিউয়াস অর পার্টিকেল ইন নেচার, কি বলবে? কি করে বুঝবে এটা পার্টিকেল দিয়ে তৈরি? এটা একটা ফেমাস কোশ্চেন, ইজ ম্যাটার বা ম্যাটার ইজ পার্টিকেল ইন নেচার NATURE অর কন্টিনিউয়াস, কি বলবে? এটা আমরা পড়ে ফেলেছি যে ম্যাটারটা পার্টিকেল, তাই তো? তাই এখন জুম করে বলে দিই যে কোশ্চেন জিজ্ঞেস করলে এটা পার্টিকেল ইন নেচার, কিন্তু এটা কন্টিনিউয়াস। কি হলো? পার্টিকেল মানে পার্টিকেল মানে ধরো, পার্টিকেল মানে বলছি মনে করো স্যান্ড বালি, এই স্যান্ডের এই যে বালি, এই যে পার্টিকেল, এটা পার্টিকেল নেচার না? কাঠ তো দেখতে পাই আমরা, কাঠ, উড, একটা কন্টিনিউয়াস, বাইরে থেকে দেখলে উড একটা কন্টিনিউয়াস নেচার দেখতে হয় কাঠকে। তো এরকম এরকম ম্যাটারটা এরকম কি কন্টিনিউয়াস নেচার নাকি এরকম পার্টিকেল নেচার? এটা খুব ভালো একটা এক্সপেরিমেন্টের সাহায্যে বোঝা যায়। যেমন ধরো, তোমাকে যদি বলি, আচ্ছা আমার একটু 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 ইয়ে হচ্ছে, নয়েজ আসছে। তোমাকে যদি বলি যে তোমার কাছে একটা টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবের মধ্যে 10 ml মনে করো জল আছে। এইবার তোমাকে বললাম এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম বা সল্ট, তাহলে জলের লেভেলটা কি বাড়বে না কমবে? এবং এর সল্ট কেমন হয়? সল্টি হয় বা নোনতা হয়, এবং এই জলের টেস্টটা কেমন হবে?
টেস্টটা কেমন হবে। তো তুমি এটা যদি বাড়িতে করে দেখো, তুমি অবভিয়াসলি দেখবে এখান থেকে তুমি যে কোনো পজিশন থেকে তুমি যদি নাও, তো সব জায়গায় সল্টি হবে, হবে তো। আর বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখবে যে তুমি যখন এর মধ্যে লবণ ঢালছো, তখন এর লেভেলটার কোনো পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না, তার কারণ হচ্ছে এটা জল একটা লিকুইড বা তরল পদার্থ। তো তরল হোক, সলিড হোক বা গ্যাসিয়াস হোক, গ্যাসিয়াস মানে সলিড মানে কি, সলিড মানে হচ্ছে সলিড সাবস্টেন্স মানে হচ্ছে এদের মধ্যে যে মলিকিউল গুলো থাকে, কোনো একটা বস্তুর মধ্যে যে মলিকিউল গুলো থাকে বা যে ছোট ছোট অ্যাটম গুলো থাকে, যে অ্যাটম গুলো থাকে সেই অ্যাটম গুলোর একটা নির্দিষ্ট বন্ডিং এ থাকে। তো তাদের মধ্যে যে বন্ডিং যেটা আছে, বা দুটো অ্যাটমের মধ্যে যে বন্ডিং আছে, সেই বন্ডিংটা খুবই বেশি, বা এটাকে আমরা বলি ইন্ট্রামলিকুলার ফোর্সটা খুবই বেশি। ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স সলিডের ক্ষেত্রে খুবই বেশি, লিকুইডের ক্ষেত্রে খুবই কম, গ্যাসের ক্ষেত্রে আরো কম। তো এই ইন্টারমলিকুলার ফোর্স যার যত কম হবে সে তত, তাতে কি হবে, তাতে এই যে একটা পদার্থের যে মানে পরমাণুগুলো, সেই পরমাণুগুলো কি হবে, সেপারেট ডিস্টেন্স হয়ে থাকবে। যত কম ডিস্টেন্স হবে, মানে এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স যত কম হবে। তো সেই কারণে কি হয়, লিকুইডের ক্ষেত্রে কি হয়, লিকুইডের ধরো H2O, তো এই H2 এর কি হয়, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তো এরকম আবার এই যে একটা জলের মলিকুল আছে, তো এরকম আরেকটা মলিকুল আছে মনে করো এই, তো এই প্রত্যেকটা মলিকুল এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়। হাইড্রোজেন বন্ডিং নামে একটা জিনিস হয়, যেটা মনে করো হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেনের এরকম ডটেড লাইন দিয়ে দেখানো হয়, এই হাইড্রোজেন বন্ডিং এর সঙ্গে যুক্ত থাকে। এই যে বন্ডিংটা তৈরি করছে হাইড্রোজেন বন্ডিং, জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং, অন্য কিছু ক্ষেত্রে অন্যরকম বন্ডিং, তা অন্যরকম নাম আছে। তো এই বন্ডিং মানে কি, এই বন্ডিং মানে এখানে কিছু একটা গ্যাপ আছে বা ফাঁকা জায়গা আছে। তো তুমি যখন এখানে সল্ট দিয়ে দিচ্ছ, ওই সল্ট কি করছে, এর মধ্যে সলিবল হয়ে এই ফাঁকা জায়গায় অংশগ্রহণ করছে। যেক্ষেত্রে যখন যখন সল্ট মানে লবণ ঢেলে দিচ্ছ, এই জায়গাটা কোনো, এই জলের লেভেলটা কোনো পরিবর্তন হচ্ছে না। তো যেহেতু লেভেলের পরিবর্তন হচ্ছে না এবং এই লবণ সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, যে কোনো জায়গায় টেস্টটা সমান, এই জন্য আমরা বলতে পারি যে এটা একমাত্র পার্টিকেল হলেই সম্ভব। এটা যদি কন্টিনিউয়াস নেচার হতো তাহলে কি হতো, হ্যাঁ চিনির ক্ষেত্রে হবে, যা কিছু ক্ষেত্রে হবে। তুমি যদি এখানে চিনি না নিয়ে তুমি যদি 1 বোতল মনে করো সরি 1 ড্রপ আলতা আমি ঢেলে দিলাম, আলতা ঢেলে দিলাম, তো তুমি দেখবে পুরো জায়গাটাই লাল হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে জলের লেভেলটা একটু বেড়ে যেতে পারে, যেহেতু আলতাও একটা লিকুইড, জলও একটা লিকুইড। কিন্তু সলিডের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে লেভেলটা বাড়ছে না। বুঝতে পারছো ম্যাটারটা অ্যাকচুয়ালি কি জিনিস হবে, ম্যাটারটা অ্যাকচুয়ালি আমি বলতে পারি, এখান থেকে কনক্লুশন আসতে পারি যে ম্যাটারটা পার্টিকেল ইন নেচার, ইটস নট কন্টিনিউয়াস। যদি কন্টিনিউয়াস হতো তাহলে হয়তো এরকম জলের একটা পোর্শন হয়তো নোনতা থাকতো, পুরো পোর্শন নোনতা থাকতো না। বুঝতে পেরেছো? হ্যাঁ কি হয়েছে বলো। হ্যাঁ সে অনেক উঁচু হয়ে যেতেই পারে, সেটা তো আলাদা, সেটা প্লবতার ক্ষেত্রেও সেটা জলের মধ্যে গুলছে না, ওটা আলাদা জিনিস, ওটা আলাদা কনসেপ্ট, আলাদা, ওটা ওটা পুরো আলাদা চ্যাপ্টার। এটা আমি বলছি যে, এটা আমি বলছি যে ম্যাটার যে তৈরি হচ্ছে, একটা ম্যাটার কোনো কিছু, সেটার যে পার্টিকেল ইন নেচার, সেটার একটা এক্সপ্লানেশন। বুঝতে পেরেছো? তো এই ম্যাটার সাধারণত কটা টাইপের হয়, এই ম্যাটার সাধারণত আমরা দেখি যে, বা অথবা ম্যাটার টাইপ অফ বা স্টেট, স্টেট, এসটিএটি, স্টেট কত ধরনের হতে পারে, টোটাল 5টা ধরনের স্টেট হতে পারে। সলিড, লিকুইড, গ্যাসিয়াস, GASES, গ্যাসিয়াস, প্লাজমা স্টেট, অ্যান্ড বোস-আইনস্টাইন কন্ডেনসেশন। তো এই ব্যাপারটা, এই 4টে ব্যাপার দেখার আগে তোমাদের একটা এক্সপেরিমেন্ট আমি দেখিয়ে দিই, আমার সিমুলেশন, আমার নিজের তৈরি বানানো। তো দেখো এখানে একটা সিমুলেশন তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা জিনিস শেয়ার করেছি, দেখতে পাচ্ছ এখানে সিমুলেশন করেছে একটা, নাকি ভিজিবল না, দেখা যাচ্ছে তো? তো এখানে দেখো, এখানে এই যে একটু জুম করবে, জুম করলে ভালো বুঝতে পারবে। এখানে দেখো লেখা আছে, আমি জুম করতে পারবো না, এই সিমুলেশনের একটা লিমিটেশন আছে। এখানে যেমন 4 রকমের গ্যাস, তিন রকমের গ্যাসিয়াস সাবস্টেন্স রেখেছি, একটা নিয়ন, আর্গন, অক্সিজেন, আর পরে এটা হচ্ছে আমার জল। তো আমি জলের এক্সপেরিমেন্টটা তোমাদের দেখাচ্ছি, জলের ক্ষেত্রে কি হয়। দেখো জল আছে, তো এখানে টেম্পারেচার কত শো করছে,
বলো, কেউ একজন জুম করে বলো টেম্পারেচার কত শো করছে এখানে। 140 কেলভিন মানে কি? 140 কেলভিন মানে হচ্ছে ও হচ্ছে আইস, আইস কোল্ড আছে, বরফ আছে, তাই না? কারণ আমরা কি জানি 273 কেলভিন হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুইভ্যালেন্ট টু। তো এইবার তুমি যদি টেম্পারেচার আস্তে আস্তে এখান থেকে, আমি দেখো এখান থেকে টেম্পারেচার আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি, ওখানে দেখো কেলভিন আস্তে আস্তে বাড়ছে। তো টেম্পারেচার তুমি এরকম আস্তে আস্তে যত বাড়াতে থাকবে, একটা সময় পর কি হবে, এর আয়তনটা বেড়ে যাবে, এটা ইসে পরিণত হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে। দেখো টেম্পারেচার বাড়তে বাড়তে মলিকুলগুলোর মধ্যে দেখছো মলিকুলগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এরপরে তুমি যদি আরো 400-500 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দাও, তার মানে এটা স্টিমে পরিণত হয়ে গেল, বা তোমার গ্যাসে 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 ফর্ম করছে। তো এই ব্যাপারগুলো আমরা জানি, এটা 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 একটা নর্মাল জিনিস। আর টেম্পারেচার আরো যদি কমিয়ে দিই, এটা আরো সংকুচিত হয়ে যাবে। মানে এই কনসেপ্টটা তো আশা করি সবাই জানো, যে কোনো একটা পদার্থ আছে, সে পৃথিবীর যে কোনো পদার্থই হোক না কেন, তার আমি যদি টেম্পারেচার অথবা প্রেশার চেঞ্জ করি, তাহলে একটা স্টেট থেকে অন্য স্টেটে কনভার্ট হয়, হয়তো হয় কি হয় না? তো আমি আমি স্টার্ট করছি সলিড স্টেট থেকে। সলিড স্টেট আছে, তো এই সলিড স্টেটকে আমি যদি টেম্পারেচার, সলিড সলিড কাকে বলছি? যাদের মধ্যে ইন্ট্রামলিকুলার ফোর্সটা খুবই কম, এই সরি খুবই বেশি, লিখে নাও খাতায়, যাদের মধ্যে ইন্ট্রামলিকুলার ফোর্স খুবই বেশি, এবং এদেরকে কম্প্রেস করলে আবার যদি ফোর্স তুলে নিই, তাহলে পুনরায় আগের জায়গায় ফিরে আসে। এই দুটো পয়েন্ট লিখে নাও, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আমি টেম্পারেচার যদি বাড়িয়ে দিই, তাহলে সলিড কিসে পরিণত হবে? সলিড লিকুইডে পরিণত হবে, কারণ এনার্জি দিচ্ছি, ইন্টারমলিকুলার ফোর্সটা। হ্যাঁ বলো। হ্যাঁ, সলিডের বলছি, সলিডের যে পার্টিকেল আছে তাদের মধ্যে আন্ত আণবিক বল বা ইন্ট্রামলিকুলার ফোর্স, আন্ত আণবিক বল, নয় তয় আকার, আন্ত আণবিক বল, আন্ত আণবিক বল পরীক্ষায় দেখলেই টিক মারবে, অথবা ইন্ট্রামলিকুলার ফোর্স, একই জিনিস। ইন্টার না, ইন্ট্রা, INTRA, ইন্ট্রা, ইন্ট্রা নট ইন্টার। INTER আলাদা জিনিস, ইন্টার হচ্ছে দুটো আলাদা আলাদা সাবস্টেন্সের মধ্যে যে আকর্ষণ, তাকে আমরা বলি ইন্টার। আমি বলছি ইন্ট্রা, ইন্ট্রামলিকুলার ফোর্স, ইন্ট্রামলিকুলার ফোর্স অথবা আন্ত আণবিক বল সলিডের ক্ষেত্রে খুবই বেশি, খুবই বেশি, খুবই বেশি। ঠিক আছে? লিকুইডের ক্ষেত্রে একটু কম, গ্যাসের ক্ষেত্রে নেই বললেই চলে। তো টেম্পারেচার তুমি যদি বাড়িয়ে দাও, তাহলে কি হয়, এই এই যে ফোর্স, এই ফোর্সটা কেন ডেভেলপ হচ্ছে? এই ফোর্সটা ডেভেলপ হচ্ছে যে প্রত্যেকটা পৃথিবীতে যত ম্যাটার আছে, যে কোনো সলিড বডি বা যে কোনো ম্যাটার আছে, একটা ম্যাটার মানে হচ্ছে ছোট ছোট ও পরমাণু দিয়ে তৈরি, ছোট ছোট পরমাণু দিয়ে তৈরি। আবার অনেকগুলো পরমাণু মিলে হয় একটা অণু। তো যাই হোক, এই যে ধরো একটা অণু অথবা দুটো অণু, বা অণুগুলো নিজেদের মধ্যে যে যে বলের দ্বারা যুক্ত থাকে, তাদেরকে আমরা ওই আন্তঃআণবিক বল বা ইন্ট্রামলিকুলার ফোর্স বলছি। লিকুইডের ক্ষেত্রে এই বলটা খুবই কম, কারণ টেম্পারেচার বাড়াচ্ছি মানে হিট দিচ্ছি মানে কি, এনার্জি আমি দিচ্ছি। তো যত এনার্জি দিচ্ছি, তত এদের মধ্যে ডিস্টেন্স বাড়ছে, তার মানে এটা লিকুইড ফর্ম করে যাচ্ছে। তুমি যদি আরো যদি টেম্পারেচার বাড়িয়ে দাও, তখন কি হয়ে যায়? গ্যাসিয়াস ফর্ম করে যায়। কোন টেম্পারেচার গ্যাসিয়াস ফর্ম করে? কোনো বস্তুর টেম্পারেচার যখন ক্রিটিক্যাল টেম্পারেচারে বেশি হয়ে যাবে, আর সংকট উষ্ণতা বেশি হয়ে যায়, সংকট উষ্ণতা অর ক্রিটিক্যাল টেম্পারেচারের যদি বেশি হয়ে যায়, কোনো বস্তুর বা উষ্ণতা, কোনো লিকুইডকে তুমি হিট করতে করতে একসময়, সরি একটু সরি হিট করতে করতে একসময় ভেপার হলো, ভেপারাইজ হবে। ভেপারের পর ওটাকে তুমি আরো হিট করতে থাকো, এমন একটা স্টেট আসবে, যে স্টেটের পর হিট করলে সেটা গ্যাসে পরিণত হবে। এই যখন গ্যাসে পরিণত হবে, তখন এর উপর যদি তুমি চাপ দাও, সেই চাপ দিয়ে তুমি লিকুইডে পরিণত করতে পারবে না। বুঝতে পারছো? তো এই গ্যাসে পরিণত হলো, গ্যাসে পরিণত হওয়ার পর তুমি যদি আরো টেম্পারেচার বাড়িয়ে দাও, তখন কি হয়? তখন একটা স্টেট আছে, যেটাকে নাম দেওয়া হচ্ছে প্লাজমা। এখানে কি হয়? এখানে প্রত্যেকটা যে অ্যাটমিক পার্টিকেল আছে, এই অ্যাটমিক পার্টিকেল গুলো কি হয়? আয়োনাইজড হয়ে যায়, আয়োনাইজড আয়োনাইজড হয়ে যায়, আয়োনাইজড বা আয়োনাইজড কে আমরা কি বলি, মানে আধান, মানে তোমার জ্বলে যাওয়ার মতন। এটা তুমি ছবিতে যদি দেখো, ভিডিওতে তোমাদের দেখাই কেমন হয় দেখতে, ভিডিও দেখলে বুঝতে পারবে। এক মিনিট, যে একটা প্লাজমা স্টেট দেখতে কেমন হয়, দেখো প্লাজমা স্টেট দেখতে কেমন হয়। কি হলো? আচ্ছা, তোমরা কি শুনছো নাকি?
হুম? তো কারো তো কোনো রিপ্লাই নেই। হুম? আচ্ছা যাই হোক, যাই হোক ওটা আমার নেই, ওটা আমার এখন দেখাতে পারছি না, কোনো সময় দেখিয়ে দেবো। ওটা কি হয়ে যায় বললাম, আয়োনাইজড হয়ে যায়, আয়োনাইজড, আইও এন আই জেড ইডি, আয়োনাইজড কি হবে তাহলে লিখতে, আয়োনাইজড বা আয়োনাইজড, আইও এন আই জেড ইডি, আয়োনাইজড হয়ে যায়। আয়োনাইজড মানে কি, ওটা জ্বলে, মানে ওটা পুড়ে যাওয়ার মতন। মানে ধরো একটা স্টার বা স্টার বা নক্ষত্র বা তোমার বিভিন্ন নক্ষত্রগুলোকে আমরা কি দেখি, নক্ষত্রগুলো যে স্টেটে আমরা দেখি সেই স্টেটটা হচ্ছে প্লাজমা স্টেট বা আয়োনাইজড অবস্থা, যেখানে টেম্পারেচার খুব হাই থাকে, পুরো একদম, পুরো পুরো মানে ইগনিয়াস অবস্থা, মানে পুরো জ্বলে আছে সেই যে অবস্থা, সেই অবস্থাটাকে আমরা বলছি প্লাজমা অবস্থা। হ্যাঁ বলো, লাভা টাভা এইসব যেগুলো বলছো, হ্যাঁ প্লাজমা, হ্যাঁ ওটাকে আমরা প্লাজমা বলি, অনেক সময় বলি না, আগ্নেয়গিরি থেকে প্লাজমা বেরিয়ে আসছে। কি কি বলছো? কলোয়েড? কলোয়েড আলাদা জিনিস, ওটা সলিউশনের ব্যাপার, কলোয়েড সলিউশন আলাদা জিনিস, পুরো আলাদা জিনিস। কলোয়েড সলিউশন হচ্ছে টিন্ডাল এফেক্টের জন্য হয়, বা ওই কলোয়েড সলিউশনের জন্য টিন্ডাল এফেক্ট হয়। মানে কোনো একটা সলিউশন আছে, সলিউশন মানে একটা মিক্সচার আছে, মিক্সচারের মধ্যে তুমি পদার্থ দিয়ে দিলে, তো এদের মধ্যে লাইট আসলে ডিসপ্লে করে চলে আসে, ওই যে ঘটনাটা, ওই ঘটনাটাকে আমরা বলি টিন্ডাল এফেক্ট। আর এই যে ব্যাপারটা, এটাকে বলি কলোয়েড সলিউশন। আমরা আসবো এই চ্যাপ্টার পরেই কলোয়েড সলিউশন পড়বো বা সলিউশন পড়বো, বুঝতে পারবে। প্লাজমা হচ্ছে একদম মানে, আগুন দেখেছো, আগুন, আগুন স্টেটটা কিন্তু প্লাজমা বলতে পারো। বা কোনো গ্যাস আছে, কোনো গ্যাস, গ্যাস যদি পুড়ে যায়, সূর্য দেখেছো তো, সূর্য, ওটা একটা প্লাজমা স্টেট, সূর্যের প্লাজমা স্টেট। হ্যাঁ হতেই পারে, কারণ এটা আয়োনাইজ হয়ে যাচ্ছে। লাভা কলের সলিউশন আলাদা জিনিস। লাভা কলের সলিউশন কেন বলে, কারণ লাভার মধ্যে কি থাকে, লাভার মধ্যে অনেক ধরনের মিক্সচার থাকে, খনিজ পদার্থ থাকে, যেই খনিজ পদার্থ একে অপরের সঙ্গে মেশে না। মেশে কি? মেশে না। তো সেই জন্য ওকে কলের সলিউশন বলছে, ওটা তো পুরো আলাদা ডিফারেন্ট জিনিস, কিন্তু ওকে যে ফর্মে বের হচ্ছে সেই ফর্মটাই হচ্ছে প্লাজমা ফর্ম। হ্যাঁ বলো। যেতেই পারে, যেতেই পারে, তোমাদের প্লাজমা ফর্ম আমি দেখানোর অনেকবার চেষ্টা করছি। তোমাদের প্লাজমা ফর্মের জন্য আমি একটা ভিডিও ক্রিয়েট করেছি অনেক কষ্ট করে, একবার দেখানোর চেষ্টা করছি, দেখো, দেখে যদি কিছু বুঝতে পারো প্লাজমা দেখতে কেমন হয়, তাহলে এত কোশ্চেন হয়তো আসবে না। হ্যাঁ তুই বল না, তুই কত কথা বলি বল। না আলাদা জিনিস, ওই প্লাজমার সঙ্গে গুলি ফেলিস না। আচ্ছা কোথায় আছে কি আছে আমি না কিছু এখন খুঁজে পাচ্ছি না, আমি পরে পড়াতে পড়াতে পড়ানোর শেষে দেখিয়ে দেবো, এখন টাইম ওয়েস্ট করে লাভ নেই। প্লাজমা মানে সুপার হিটেড আয়োনাইজড অবস্থা, যেটাকে আরো হিট করলে যে স্টেট হচ্ছে সেটাকে প্লাজমা স্টেট বলছি। এটা তো গেল সলিড থেকে আস্তে আস্তে হিট করলে, কোনো বস্তুকে আস্তে আস্তে হিট করলে ফাইনাল পজিশন যেটা আছে সেটা হচ্ছে আয়োনাইজ কন্ডিশন বা প্লাজমা অবস্থা। কিন্তু তার মানে এই প্লাজমা থেকে তুমি যদি কোল্ড করো তাহলে কি গ্যাস হচ্ছে, গ্যাস থেকে কোল্ড করলে লিকুইড হচ্ছে, লিকুইড থেকে কোল্ড করলে সলিড হচ্ছে, সলিডকে আরো যদি তুমি ঠান্ডা করো তাহলে কি হবে। একটা সলিড স্টেট আছে, সেটাকে আরো ঠান্ডা করলে কি হবে বলো। ইয়েস ইয়েস, বোস আইনস্টাইন কনডেনসেশন, যেই সেই যে স্টেটটা, সেই স্টেটটাকে আমরা বলি বোস আইনস্টাইন কনডেনসেশন। এই অবস্থায় কি হয়, মনে করো এটা একটা ম্যাটার, এইটা যে কোনো একটা ম্যাটার আছে, যে কোনো একটা ম্যাটার, তুমি এটাকে প্রেশার অ্যাপ্লাই করছো, প্রেশার অ্যাপ্লাই করলে এটা সংকুচিত হতে থাকবে, এবং তুমি টেম্পারেচার কমিয়ে দিচ্ছ, তো এটা তো আস্তে আস্তে ছোট হতে থাকবে, তাই না? ম্যাটারটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে তো। এইবার এমন একটা টেম্পারেচার রিচ করে যাবে, প্রায় ক্লোজ টু পরম শূন্য তাপমাত্রা, ক্লোজ টু মানে পরম শূন্য তাপমাত্রা না, পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি, টেন্স টু পরম শূন্য তাপমাত্রা।
পরম শূন্য তাপমাত্রা বা at absolute at tends to absolute temperature, absolute টেম্পারেচার যার ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 273 কেলভিনের কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি মাইনাস, সরি ভুল লিখে ফেলেছি, মানে এক মিনিট, মানে অ্যাপ্রক্সিমেটলি -273 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, অর তোমার 0.00001 কেলভিন। এই যে কন্ডিশনটা, মানে 0 কেলভিন না, ঠিক তার আগের মোমেন্টে এরকম একটা কন্ডিশন, অথবা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম একটা কন্ডিশনে কি হয়, এই এই যে পদার্থটি আছে, এই পদার্থটি আরো সংকুচিত হয়ে হয়ে, মানে এর যে অ্যাটম গুলো আছে, ছোট ছোট অ্যাটম গুলো আছে, এরা আস্তে আস্তে নিজেদের আরো কাছে চলে আসতে থাকে, আরো কাছে আসতে আসতে একটা জায়েন্ট অ্যাটমে পরিণত হয়। সেই অ্যাটমটাকে বলি সুপার অ্যাটম। এটা পরীক্ষায় খুব মানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বোস আইনস্টাইনের যে ম্যাটারটা তৈরি হয়, সেই ম্যাটারটাকে আমরা কি বলি? সুপার অ্যাটম। কি বললাম? সুপার অ্যাটম। তাহলে বুঝতে পারছো বোস আইনস্টাইন কন্ডেনসেশন কোন স্টেটটা? ব্যাস। এই নামকরণ কেন হয়েছে? এই নামকরণ কারণ হয়েছে স্যার আইনস্টাইনের থিওরি দিয়ে আমাদের শাহ বোস, উনি এই থিওরিটা এস্টাবলিশ করেছিলেন, তার জন্য এর নাম হয়েছে বোস আইনস্টাইন কন্ডেনসেশন, যার নাম দেওয়া হয়েছে সুপার অ্যাটম। এই এক্সপেরিমেন্ট এটা পৃথিবীতে এখন অব্দি করা সম্ভব হয়নি। 2018 সালে এই এক্সপেরিমেন্টটা একটা স্পেস স্টেশনে খুব কম গ্র্যাভিটিতে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুরোপুরি ফর্ম করা যায়নি। এটা একটা কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো, কি বলছো? বাস্তবে এটা তুমি যদি বলো হয় না, তাহলে ভুল বলবে, কারণ এইটার উপর বেস করেই অনেক কনসেপ্ট এস্টাবলিশ হয়েছে। যেমন ধরো তোমার অনেক কিছু আছে যেগুলো প্রমাণ করতে পারি না, সেগুলোকে অ্যাজিউম করে আমরা কোনো একটা থিওরিতে আসতে পারি। যেমন আমরা বলি বাস্তবে আইডিয়াল গ্যাস নেই, তাই তো, আদর্শ গ্যাস নেই, কিন্তু আদর্শ গ্যাসের যে ফর্মুলা, বা আমরা ওখানে কি বলি, আমরা বলি যে টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তাহলে ভলিউমও বাড়বে। এই কনসেপ্ট আমার কাজে লাগে। হয়তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে ভলিউম ফর এক্সাম্পল 1 মিলিমিটার কিউব বাড়লো, কিন্তু ইন রিয়েল দেখা যাবে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে 0.5 মিটার কিউব বেড়েছে। মানে কোয়ালিটি ট্রেন্ডটা সেম থাকবে, মানে বাড়বে। বুঝতে পারছো এই বাড়ার যে কনসেপ্ট, এটা তুমি পাচ্ছ এই আইডিয়াল কন্ডিশন থেকে। এবার বলো কি বলছো? অতি তরল বলতে অতি তরল আলাদা জিনিস, ওটা অতি তরল নয়, অতি কঠিন বলতে পারো, বা সুপার কুল লিকুইড। অতি তরলও বলতে পারো, সুপার কুল লিকুইড বলতে বলে, সুপার কিল লিকুইড। সুপার, ওটা কোনো স্টেটই না। আমি বলছি ওটা কি জিনিস, SUPER, সুপার কুলড লিকুইড, বা তুমি যেটা বললে অতি তরল অবস্থা, এর এক্সাম্পল হচ্ছে কাঁচ বা গ্লাস। হ্যাঁ, হিলিয়ামও হতে পারে, অনেক কিছুই হতে পারে। যেমন গ্লাসকে আমরা বলি সুপার কুল লিকুইড, গ্লাসকে বলি না সুপার কুল লিকুইড। তুমি একটা এক্সাম্পল দিয়েছো হিলিয়ামও হতে পারে। মানে এটা এমন একটা স্টেট, যেই স্টেটে এটা একদম পুরো ফুল লিকুইফাইড হয়ে যাচ্ছে। এটা তোমাকে, হ্যাঁ বলো। হ্যাঁ, সলিড স্টেট, সলিড স্টেট, সলিড স্টেট। সুপার কুলড কেন বলছে দেখো, কোনো একটা সাবস্টেন্স আছে, তাকে সুপার কুলড মানে অত্যাধিক পরিমাণে তুমি হিট মানে ঠান্ডা করেছো। তো ঠান্ডা করার জন্য সেই তার যে লিকুইড ফর্মটা ছিল সেটা আরো ঠান্ডা হয়ে সেটা সলিড ফর্ম করে গেছে, যেটা কাছের ক্ষেত্রে হয়। সে আলাদা জিনিস হতে পারে, সেটা আমার জানি, ঊর্ধ্বপাতন ফাতন অন্য কিছু জিনিস আলাদা জিনিস হতে পারে, আমি বলতে পারবো না। আমাকে তাহলে ডিটেল ব্যাপারটা দেখতে হবে, তুমি কি বলতে চাইছো আমাকে একটু পিডিএফ করে পাঠিয়ে দিও, আমি দেখে এক্সপ্লেন করে দেবো। হুম।
কারণ তুমি যখনই বলছো কোনো লিকুইড নিচ থেকে উপরের দিকে উঠছে, তার মানে ওটা আলাদা গল্প, ওটা সাইফন এফেক্টের জন্য হয়। তার মানে তুমি যে চ্যাপ্টার আমরা পড়াচ্ছি চ্যাপ্টারের বাইরে কোশ্চেন করছো, চ্যাপ্টারের ভেতরে তুমি কোশ্চেন করো। সাইফন এফেক্ট বলতে গেলে তো আমাকে এখন লিকুইডের প্রপার্টি বোঝাতে হবে তোমাকে। কোনো লিকুইড দেখো, কোনো লিকুইড সবসময় উপর থেকে নিচে নামে, যদি নিচ থেকে উপরে যায় তখন সেটা বলতে হবে সাইফন এফেক্ট। সাইফন এফেক্ট নাম শুনেছো তো, সাইফন, ডিউ টু সাইফন এফেক্ট। কারণ ওখানে আমি, কারণ কি হয় এখানে মনে করো লিকুইড আছে, এই লিকুইডের এখানে মনে করো এখানে একটা লেভেলে আছে। হ্যাঁ, সাইফন ক্রিয়ে কি হয়, এখান থেকে ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয়, ভ্যাকুয়াম। মানে আমি এখান থেকে এয়ার বের করে নিয়ে এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট করব। তো ভ্যাকুয়াম ক্রিয়েট করলে কি ওই জায়গাটা পূরণ করতে ওখানে এই যে লিকুইড আছে ওই লিকুইড উপরের দিকে উঠে যাবে। যে যেসব কারণে আমার পাম্প ফাম্প এইসব কাজ করে, ওটা ডিফারেন্ট চ্যাপ্টার ডিফারেন্ট, এখানে জিজ্ঞেস করতে হবে না, এখানে জিজ্ঞেস করো না, এখানে জিজ্ঞেস করো যেটা এই টপিক রিলেটেড সেটা জিজ্ঞেস করো। আচ্ছা, এই অবধি কার কোনো কোশ্চেন আছে? সলিড স্টেট কি জিনিস বুঝতে পেরেছো? লিকুইড, গ্যাসিয়াস, প্লাজমা স্টেট, বোস-আইনস্টাইন কনডেনসেশন। বোস-আইনস্টাইন কনডেনসেশন, হ্যাঁ বল বল কি বলছিস? না, কোনো উদাহরণ নেই, কোনো উদাহরণ নেই। ওর একটাই নাম আছে, সুপার অ্যাটম। ওর এখন অব্দি যে নামটা দেওয়া হয়েছে সেই নামটা তোমরা পরীক্ষায় যদি দাও, বোস আইনস্টাইন কনডেনসেশন একটা এক্সাম্পল দাও, তাহলে বলবে সুপার অ্যাটম। সুপার অ্যাটম কি জিনিস বুঝতে পেরেছো? অনেকগুলো ছোট ছোট অ্যাটম, এরা মিলে গিয়ে একটা বড় একটা পরমাণুতে পরিণত হচ্ছে, যাকে আমরা বলছি সুপার অ্যাটম। এর ভলিউম পুরো জিরোর কাছাকাছি, মানে একটা অ্যাটমের যে ভলিউম তার প্রায় কাছাকাছি। এইটা তো গেল তোমার -273 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 0.001 কেলভিনের কাছাকাছিতে কি হয়, বা পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রায় কি হয়। কিন্তু এর থেকে যদি টেম্পারেচার আরো কমিয়ে দাও তখন কি হয়? এখান থেকে টেম্পারেচার যদি তুমি আরো কমিয়ে দাও তখন কি হবে? আমি বললাম যে আমি পুরো ডাইরেক্ট এবারে 0 কেলভিনে নিয়ে চলে যাব। 0 কেলভিন অর -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে রিস্ক করে গেলে কি হবে? এই টেম্পারেচারে রিস্ক করে গেলে ওই সুপার অ্যাটমের আর কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, আয়তন শূন্য হয়ে যাবে, ওই সুপার অ্যাটমের কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে পৃথিবীতে যত ধরনের ম্যাটার আছে সব ম্যাটার মানে কি, ম্যাটার মানেই তার একটা পার্টিকেল নেচার, তাই তো? ম্যাটার মানে পার্টিকেল ইন নেচার, তার মানে ম্যাটার মানেই তার ভর থাকবে এবং ভলিউম থাকবে। ম্যাটার মানেই ভর থাকবে এবং আয়তন থাকবে। কিন্তু এই আয়তন বা ভর কোথায় শূন্য হবে? 0 কেলভিন টেম্পারেচার বা -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পেরেছো? এই 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 কন্ডিশনটাকে আমরা বলি অ্যাবসলিউট টেম্পারেচার। ক্লিয়ার হয়েছে? ইয়েস 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 ইয়েস। এইবার আমায় বলো, এই ম্যাটারটা কি পিওর না মিক্সচার? ম্যাটার কি টাইপের হতে পারে? দেখো, ম্যাটার কি টাইপের হতে পারে এইটার উপর বেস করে একটা ডিফারেন্ট চ্যাপ্টার, ওটা আমরা তোমাদের নেক্সটে পড়াবো। আজকে আর অল্প একটু পড়িয়ে আমরা অঙ্কে চলে যাবো। প্রতিদিন অল্প অল্প করে পড়বো, আর আমি তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দেবো, তোমরা কোশ্চেন পেপার সলভ করবে। আর যারা, ইয়েস, কোনো পদার্থের আয়তন পৃথিবীর যে কোনো কিছুর আয়তন শূন্য হয়ে যেতে পারে 0 কেলভিনে, এবং এটা গল্প না, এটা বাস্তব। বলেছি যে 0 কেলভিনে যে কোনো পদার্থের আয়তন শূন্য হয়ে যায়। আচ্ছা, একজন কি দেখলাম, কি সরকার না শ্রেয়া সরকার না কি জন ছিল? আচ্ছা, সে আছে। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো? আহ, বলবে, কথা বলছো না কেন? আচ্ছা, আরেকজন যে আছে, আরেকজন কে ছিল বেশ, ভৌমিক। হ্যাঁ, না, দেবযানী, বুঝতে পারছো? আচ্ছা, আহ, বোঝাটা খুবই মানে খুবই সিম্পল জিনিস বলছি তোমাদের। আর আরেকজন আছে ভৌমিক নাকি বেশ, প্রশান্ত। তো তুমি তো ওই কথাই বলছো না। ঠিক আছে। তো এবার বলো, এই যে তোমাদের ম্যাটারটা বললাম, এই ম্যাটারটা অ্যাকচুয়ালি ম্যাটার, আমরা জেনে গেছি ম্যাটার কি জিনিস, স্টেট কি জিনিস। স্টেট মানে পদার্থের একটা অবস্থা, ঠিক আছে। ম্যাটার মানে কি? ম্যাটার মানে পার্টিকেল ইন নেচার। তো এই পার্টিকেল ইন নেচার এটা কি পিওর পিওর নাকি নন পিওর? পিওর না মিক্সচার? মিক্সচার হতে পারে, পিওর হতে পারে। এটাকে সাধারণত দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা ক্যাটাগরিকে আমরা বলছি পিওর, একটা ক্যাটাগরিকে আমরা বলছি মিক্সচার বা দ্রবণ বা সংমিশ্রণ, মিশ্রণ।
আর পিওর মানে কি, এদের মধ্যে এক এক প্রকারই জিনিস আছে। এই পিওর কি কি টাইপের হতে পারে? পিওর পিওর বিভিন্ন টাইপের হতে পারে। যেমন ধরো তোমার এলিমেন্ট টাইপের হতে পারে। এলিমেন্ট, এলিমেন্ট মানে কি, পদার্থ বা বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের মধ্যে কি কি হতে পারে? মেটাল বা ধাতু হতে পারে, মেটাল বা ধাতু। নন মেটাল বা অধাতু হতে পারে। আর কি হতে পারে? মেটালয়েড বা ধাতু কল্প। মেটালয়েড বা ধাতু কল্প। ধাতু কল্প কাকে বলে? ধাতু কল্প তাদেরকেই বলি যাদের মধ্যে ধাতু অধাতু দুজনেরই গুণ বর্তমান। নন মেটাল বা অধাতু কাদেরকে বলি? অধাতু আমরা তাদেরকে বলি, দেখো অধাতুর মোস্ট কমন কনসেপ্ট হচ্ছে, এই পিঠে ছাল তুলে দেবো, আয়রন নিজে একটা ধাতু, তাহলে কপার কি ধাতু হবে না? যে কোনো পদার্থ তুমি যদি সেই পদার্থকে কোনো কিছু আঘাত করো, কোনো পদার্থকে যদি কোনো পদার্থ আঘাত করে যদি কোনো সাউন্ড আছে, মেটালিক সাউন্ড বা টিং টাং করে শব্দ হয়, থাপ্পড় শব্দ, তার মানে সেটাই ধাতু। এটা হচ্ছে পাতি বাংলা কথা। বুঝতে পেরেছো? যেমন আয়রন হতে পারে, কপার হতে পারে। কিছু কিছু ধাতু আছে তাদের ধাতুর শব্দ দেয়ও না। ফর এক্সাম্পল দেয় না কারা? যেমন মার্কারি দেয় না। কারণ কেন দেয় না? এটা সাধারণ উষ্ণতায় লিকুইড হয়ে পড়ে থাকে। এই জন্য সাধারণ উষ্ণতায় লিকুইড হয়ে থাকে সাধারণ উষ্ণতায়। এর জন্য এর ধাতুর শব্দ থাকে না। আরো অনেক হতে পারে, নিকেল হতে পারে, ক্যালসিয়াম ধাতু হতে পারে, সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, এটা সবাই ধাতু। নন মেটাল কোনগুলো? নন মেটাল হচ্ছে ম্যাক্সিমাম ব্রোমিন অধাতু। ইয়েস, তরল অধাতু বলতে পারো। তরল অধাতু শুধু ব্রোমিন না, আয়োডিনও। ব্রোমিন আয়োডিন দুটোই। ব্রোমিনের কালারটা কেমন আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে। আয়োডিনের কালারটা হচ্ছে অনেকটা পিঙ্ক টাইপের দেখতে, হালকা পিঙ্ক। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ, রাস্ট আয়রন বলতে পারো, মানে রাস্ট আয়রন মানে কি, আয়রনের যে জং। যাই হোক, ব্রাউন নয় তা বলে। আচ্ছা, তো যাই হোক, এটা তো গেল পিওর সাবস্টেন্স। আর নন মেটাল কাদের বলছি? নন মেটাল অধাতু সাধারণত এরা গ্যাসিয়াস হয়, গ্যাসিয়াস ফর্মে হয়, অথবা এরা লিকুইড ফর্মে হতে পারে, অথবা সলিড হতে পারে। সলিডের মধ্যে যেমন ধরো কার্বন আছে, জার্মেনিয়াম আছে, সিলিকন আছে, ঠিক আছে, সিলিকন, এরা হতে পারে। আর মেটালয়েড ধাতু কল্প। ফর এক্সাম্পল আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা এরা হচ্ছে ধাতু কল্প। এদের মধ্যে ধাতু অধাতু সবারই ধর্ম বর্তমান। তো এরা হচ্ছে পিওর সাবস্টেন্স ভাগ করলাম। এবার কম্পাউন্ড এরকম করে আমি ভাগ করতে পারি। কম্পাউন্ড, পিওর সাবস্টেন্সকে আমি কম্পাউন্ডে ভাগ করতে পারি। কম্পাউন্ড কি কি হতে পারে? কম্পাউন্ড হতে পারে আইদার ইনঅর্গানিক আর অর্গানিক। ইয়েস, অর্গানিক। ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব যৌগ, অর্গানিক মানে হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ কাদের বলছি? যে সমস্ত যৌগ যাদের মধ্যে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। এমন কিছু যৌগ আছে যাদের মধ্যে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, তাদেরকেই আমরা অর্গানিক কম্পাউন্ড বলছি। আর এই অর্গানিক কম্পাউন্ড হচ্ছে ম্যাক্সিমাম যারা আছে সবাই সবকিছু জৈব থেকে পাওয়া যায়, জীব থেকে পাওয়া যায়, তাদেরকে আমরা অর্গানিক কম্পাউন্ড বলি। জীবের সৃষ্টি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, একমাত্র অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন বাদে, ওটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ইনঅর্গানিক কম্পাউন্ড বা জল ইনঅর্গানিক কম্পাউন্ড। মিক্সচার কি কি হতে পারে? মিক্সচার হতে পারে হোমোজিনিয়াস আর হেটারোজিনিয়াস। হোমোজিনিয়াস মিক্সচার বলতে কি বুঝি? হোমোজিনিয়াস আর হচ্ছে হেটারোজিনিয়াস। হেটারো, হ্যাঁ, সমসত্ব মিশ্রণ। এটা সমসত্ব বা অসমসত্ব বলে তো কোনো লাভ নেই। সমসত্ব মানে কি? হোমোজিনিয়াস মিশ্রণ। হোমোজিনিয়াস মিশ্রণ বলতে বোঝাচ্ছে যে মিশ্রণের মধ্যে কেমিক্যাল প্রপার্টি এবং ফিজিক্যাল প্রপার্টি সর্বত্র সমান। কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি সমান। ফর এক্সাম্পল এয়ার ইজ এ মিক্সচার, কিন্তু এটা হোমোজিনিয়াস মিক্সচার। কারণ কি, এয়ারের মধ্যে আমার কি আছে? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আর্গন আছে, হাইড্রোজেন আছে। এরা সবাই একসঙ্গে মিশে আছে। কিন্তু তুমি এয়ারের কোনো একটা পার্টকে নেবে, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা এয়ারের কোনো একটা ভলিউম কনসিডার করবে, দেখবে সমস্ত জায়গায় এই সবগুলোই বর্তমান আছে। হেটারোজিনিয়াস মিক্সচার মানে কি? হেটারোজিনিয়াস মানে হচ্ছে যারা ওরা ভালো করে মিশে নেই, তাদেরকে বলছি হেটারোজিনিয়াস মিক্সচার। যেমন ধরো তোমার জলের মধ্যে আমি বালি ছড়িয়ে দিলাম, হেটারোজিনিয়াস মিক্সচার। জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, হোমোজিনিয়াস মিক্সচার। তাহলে বুঝতে পারছো ম্যাটার কি টাইপ হতে পারে। এই ম্যাটারে বিভিন্ন টাইপের বেস করে বিভিন্ন চ্যাপ্টার হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা
ডিটেলে পড়বো এরপর আস্তে আস্তে। যেমন হোমোজিনিয়াস মিক্সচার, হেটারোজিনিয়াস মিক্সচার, এটা আমরা সলিউশনে পড়বো। ইনঅর্গানিক কম্পাউন্ড, কম্পাউন্ড আমরা পড়বো। পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা এলিমেন্ট গুলো পড়বো। ক্লিয়ার হয়েছে? কি হলো? আর স্টেট বলতে কি বোঝাচ্ছি আমি? স্টেট, আচ্ছা এখানে একটা ছবি আছে, ছবিটাই থাক এখানে, এখানে ছবিটা থাক, ছবিটা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। স্টেট, স্টেটের আমরা তিনটে অবস্থা দেখেছি, সলিড, লিকুইড, গ্যাস। তো সলিড থেকে টেম্পারেচার যখন বাড়িয়ে দিচ্ছি, তাই তো, তার মানে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে মেল্টিং, MEALTING, মেল্টিং হচ্ছে বা গলন হচ্ছে। এদিকে আমার গলন হচ্ছে আর এদিকে কি হচ্ছে? এদিকে সলিডিফিকেশন হচ্ছে। তো সলিড থেকে যদি ডাইরেক্ট লিকুইড হয় সেই ব্যাপারটাকে আমরা বলি ফিউশন। ফিউশন লিখে নাও, সলিড থেকে ডাইরেক্ট কনভার্সেশন যে ব্যাপারটাকে তাদের বলছি আমরা ফিউশন। শুধু ফিউশন নয়, ফিউশন না দিয়ে তোমার পরীক্ষা বলতে পারে মেল্টিংও বলতে পারে, বা লিকুইফিকেশন। শুধু মেল্টিং নয়, এটাকে লিকুইফিকেশনও বলে। লিকুইফিকেশন কি করে মেল্টিং হচ্ছে? অ্যাকচুয়ালি মেল্টিংটা হয় কি করে? একটা সলিড মনে করো -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আইস আছে, তো একে তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে গেলে ততক্ষণ পর্যন্ত সলিডই থাকে। তো তারপর ও কি হয়, ওর একটু পরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওর আর টেম্পারেচারটা ফিক্স রেখে যদি হিটটা একটু বাড়িয়ে দিই, যে হিটটা বাড়িয়ে দিই সেই হিটটাকে আমরা কি বলি বলো? পড়িয়েছি তোমাদের আগে, ল্যাটেন্ট হিট, তাই তো? হ্যাঁ, তো সেখানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলে পরিণত হয়। তো আমরা এই ল্যাটেন্ট হিটের কনসেপ্ট এখানে আসছি না, আমরা আসছি ডাইরেক্ট আইস থেকে জল হচ্ছে, এই ঘটনাটাকে কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি ফিউশন। সলিড থেকে ডাইরেক্ট লিকুইডকে ফিউশনও বলতে পারি, লিকুইফিকেশনও বলতে পারি, অথবা মেল্টিংও বলতে পারি, অথবা, বুঝতে পেরেছো? আর এই লিকুইড থেকে সলিডকে আমরা কি বলি? সলিডিফিকেশন। সলিডিফিকেশন। লিকুইড থেকে গ্যাসকে কি বলা হয়? ভেপারাইজেশন। আর গ্যাস থেকে লিকুইড মানে কন্ডেন্সেশন বা কন্ডেন্স করা বা ঘনীভবন। এটাকে বাংলায় বলে বাষ্পীভবন। বাষ্পীভবন, এটাকে বাংলায় বলে ঘনীভবন। ঘনীভবন, সলিডিফিকেশন। বা গ্যাসিয়াস স্টেট থেকে ডাইরেক্ট যদি লিকুইডিফিকেশন নিয়ে যাওয়া হয়। আর যদি গ্যাস থেকে সলিডে নিয়ে যাওয়া হয় তাহলে কি বলে? ডিপোজিশনও বলে, অথবা ওমনিমিশনও বলে। ওমনিমিশন, OMB, ওমনিমিশন। ওমনিমিশন অর ডিপোজিশন, যদি গ্যাস থেকে সলিড। আর সলিড থেকে ডাইরেক্ট গ্যাসকে কি বলি আমরা? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, তাই তো? যেমন ন্যাপথালিন রেখে দিলে উড়ে যায়, কর্পূর রেখে দিলে উড়ে যায়। এই, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে আমরা সলিড থেকে গ্যাস আমরা বলি হচ্ছে সাবলিমেশন। তাহলে পদার্থের বিভিন্ন স্টেটের মধ্যে কনভার্সেশনটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বলো বলো বলো। গ্যাস থেকে সলিডের উদাহরণ তো মানে হাজার হাজার, মনে করো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো লিকুইড ফর্মে থাকে না। এই কার্বন ডাইঅক্সাইডকে তুমি যদি কি হয়, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মাইনাস তোমার 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা সলিডে পরিণত হয়ে যায়, যাকে আমরা শুষ্ক বরফ বলি। শুষ্ক বরফ, শুষ্ক বরফ। এখানে কি কার্বন ডাইঅক্সাইড লিকুইড ছিল না, কার্বন ডাইঅক্সাইড ছিল গ্যাস। ওকে তুমি লিকুইফাইড করে ও ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইড বরফে পরিণত হয়েছে, বা কার্বন ডাইঅক্সাইড সলিডে পরিণত হয়েছে, মধ্যে গ্যাসিয়াস স্টেটটাই আসেনি। বা তুমি যদি এক্সপেরিমেন্ট করো দেখতে পাবে না, থাকে না। তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল বলতে পারো, বা ডিপোজিশন, গ্যাস থেকে ডাইরেক্ট সলিড। বুঝতে পেরেছো? সলিড কার্বন ডাইঅক্সাইড বা শুষ্ক বরফ। হুম, হ্যাঁ বলো আর কি বলছো। আচ্ছা, এইবার আমায় বলো, এই যে তিনটে স্টেট, এই তিনটে স্টেট যদি একই সঙ্গে কখনো এইখানে এই সাইনগুলোর মানে কি জানো? এই সাইনগুলোর মানে হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, মানে সলিড থেকে লিকুইড হতে পারে, লিকুইড থেকে গ্যাস হতে পারে। ঠিক আছে, এই স্টেট গুলোকে আমরা ইকুইলিব্রিয়াম স্টেট বলছি। এবার যদি কখনো দেখো যে এই তিনটে স্টেট, সলিড, লিকুইড, গ্যাস, তিনটে স্টেট একসঙ্গে ইকুইলিব্রিয়াম আছে, সেই স্টেটটাকে আমরা কি বলি? না 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 না, ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলেছি? ক্রিটিক্যাল টেম্পারেচার সেই টেম্পারেচার যেই টেম্পারেচারের উপরে গ্যাস এক্সিস্ট করে। মানে কোনো কি হয় ব্যাপারটা, গল্পটা দেখো, গল্পটা তোমাদের একটু গল্প করে বলি। মনে করো সলিড আছে,
তো ফর এক্সাম্পল টেম্পারেচার হচ্ছে টেম্পারেচার মনে করো 100°C, ঠিক আছে? এবার মনে করো জল আছে, তো আমি এখানে যদি প্রেসার কমিয়ে দিই, প্রেসার কমিয়ে দিলে কি হবে? মানে এটা মনে করো 1 অ্যাটমসফেরিক প্রেসারে আছে, আমি প্রেসারটা কমিয়ে দিলে জলের কি হবে? জলের কি হবে আয়তন বলো? বা এটা 100° দরকার নেই, এটা মনে করো 50°C আছে, ফর এক্সাম্পল 50°C আছে, 50°C অ্যাটমসফেরিক টেম্পারেচার। এখানে কি আছে? একটা পাত্রের মধ্যে জল আছে। এইবার তুমি এখান থেকে প্রেসার কমিয়ে দিচ্ছ মানে কি? প্রেসার কমিয়ে দিচ্ছ মানে কি? প্রেসার কমিয়ে দিচ্ছ, তো ব্যাপারটা ফিল করো আগে। আমি আমার ছবিটা দেখাতে বললে তোমাদের খুব বেটার হতো। আমি নেক্সট ডে থেকে আমি ক্যামেরাটা অন করে রাখবো। আজকে ছিল সমস্ত কিছু সেট ছিল, হঠাৎ করে কি একটা প্রবলেম হলো, কে এসএমএস করলো, সব চলে গেল। আচ্ছা, তো কি হয়? আমি যত প্রেসার বাড়িয়ে দেবো, প্রেসার বাড়লে এর উপর চাপ বাড়ছে, মানে অণুগুলো কাছাকাছি চলে আসছে, তাই তো? মানে জল আরো কঠিন হচ্ছে। এইবার প্রেসার কমিয়ে দিলে কি হবে? প্রেসার কমিয়ে দিলে এই যে ওয়াটার পার্টিকেল গুলো আছে এদের মধ্যে ডিস্টেন্সটা, আমি প্রেসার কমিয়ে দিচ্ছি মানে কি? এদের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তো ডিস্টেন্স বেড়ে যাচ্ছে মানে কি? হ্যাঁ, আয়তন বেড়ে যাচ্ছে মানে কম টেম্পারেচার এটা ভেপার হতে পারে, হতে পারে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এইবার, হ্যাঁ, এইবার ব্যাপারটাকে উল্টো ব্যাপার করো। মনে করো টেম্পারেচার আছে 300°C। এইবার এই 300°C ওয়াটার কি আছে? পুরো ভেপার হয়ে গেছে, তাই তো? 300°C ওয়াটার ভেপার হয়ে গেছে, 100°C ভেপার হয়ে যায়। 100°C আর অ্যাটমসফেরিক প্রেসার, এই দুটো কন্ডিশন আসলেই ওয়াটার ভেপারাইজ হয়ে যায়। এইবার 300°C তো ভেপারই থাকবে। এইবার তুমি যদি এই ভেপারের উপর প্রেসার অ্যাপ্লাই করো, তাহলে এটা সংকুচিত হতে চাইবে। তো সংকুচিত হতে থাকলে ভেপারটা কি হবে? ভেপারটা লিকুইফাইড হয়ে যাবে। তো 300°C তো গরম জল পাওয়া সম্ভব। বুঝতে পেরেছো? প্রেসার বাড়াতে হবে, এক্সটার্নাল প্রেসার বাড়াতে হবে। এইবার 300 থেকে মনে করো আমি 350°C নিয়ে চলে গেলাম। 350°C কি আছে? এখানে ভেপার আছে। এইবার আমি প্রেসার বাড়াচ্ছি। তো এই টেম্পারেচার বাড়াচ্ছি এর অর্থ কি? টেম্পারেচার বাড়াচ্ছি মানে ওদের মধ্যে দুটো, এই যে মনে করো এটা হাইড্রোজেন, হাইড্রোজেন বা এই যে বন্ডিং গুলো আছে, এই বন্ডিং গুলোর মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি অ্যাপ্লাই করছি। এনার্জি অ্যাপ্লাই করলে এটা তো ব্রেক করতে চেষ্টা করবে না। আর প্রেসার দিয়ে আমি কি করছি? প্রেসার দিয়ে ব্রেকটাকে আমি রুখতে চেষ্টা করছি। এটাই তো আমার কাজ। তো 350°তে দেখা হলো আরো অনেক প্রেসার অ্যাপ্লাই করলে, এখানে যদি তোমার মানে ফর এক্সাম্পল 50 বার বা প্রেসার অ্যাপ্লাই করো, এখানে দেখা যাচ্ছে যে 100 বার প্রেসার অ্যাপ্লাই করে তুমি এটাকে লিকুইফাই করতে পারছো। এইবার টেম্পারেচার মনে করো তুমি নিয়ে চলে গেছো একটা টেম্পারেচার, যেই টেম্পারেচারটার ভ্যালু হচ্ছে 363°C। এই টেম্পারেচার কি হচ্ছে? তুমি আরো যতই এর উপর প্রেসার অ্যাপ্লাই করছো, এই হিটের জন্য এই দুটো মলিকুল এতটাই সেপারেট হয়ে আছে, যতই প্রেসার অ্যাপ্লাই করো না কেন এটা আর লিকুইডফাই হতে পারে না। বুঝতে পেরেছো? সেই যে কন্ডিশনটাকে, সেই কন্ডিশনকে আমরা বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার। ইট ইজ দ্য টেম্পারেচার, এটা এমন একটা টেম্পারেচার যেই টেম্পারেচারে শুধু গ্যাসিয়াস স্টেটই থাকে। ওই টেম্পারেচারে তুমি যদি প্রেসার অ্যাপ্লাই করো আর গ্যাসে পরিণত হতে পারবে না। তো গ্যাস স্টেট চেঞ্জ করবে না। হ্যাঁ, প্রেসার বাড়ালেও ওটা লিকুইডে পরিণত হচ্ছে না। লিকুইডে পরিণত হতে গেলে এই টেম্পারেচারটা তোমায় কমাতে হবে, ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে আসতে হবে, মানে 362°C আসতে হবে। তখন যদি তুমি প্রেসার বাড়িয়ে দাও তখন লিকুইড হবে। হ্যাঁ বল। জলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে, হ্যাঁ, জলের ক্ষেত্রে সবার কি মুখস্থ রাখা সম্ভব নাকি? পরীক্ষায় যেটা একটা দুটো দেয়, একটা দুটো মুখস্থ করবে। হাজারো জিনিস আছে, কিছু কিছু জিনিস আছে তাদের মুখস্থ করে তোমাদের চার্ট দেবো, মুখস্থ করবে। যেমন ফর এক্সাম্পল নাইট্রোজেন কি হবে, হাইড্রোজেন কি হবে, জলের কি হবে, গুচ্ছে মুখস্থ করার দোকানে আমি চার্ট প্রোভাইড করে দেবো। পড়াচ্ছি, পড়ানোর পরে নোটসও দিয়ে দেবো, এটাও লেখো হয়তো নোটসের মধ্যে। কারণ নোটসটা মানে কি? নোটসটা মানে আমার একটা বই থেকে কালেকশন। বই থেকে কালেকশন মানে আমি তো এমন নয় যে আমি 4-5টা বই থেকে কালেকশন এক জায়গায় করে দেবো। তো সেটা করতে গেলে অনেকটা অনেকটা ডিফিকাল্ট ব্যাপার। এখানে আমি একাকি সবকিছু সামলাতে হয়। মানে আমার ডিপার্টমেন্ট আমাকে একাকি সামলাতে হয়, তো সেক্ষেত্রে টাইম কনজিউমিং ব্যাপার। তো তোমরা বলছি যেগুলো এগুলো নোটসও করে নাও, তোমাদের নোটসও দিয়ে দেবো, প্লাস তোমাদের বইয়ের জন্য আমি সাজেস্ট করে দেবো কি কি বই পড়তে হয় বা কি কি বই তোমরা ফলো করতে পারো। নেক্সট কি বলছি, এটা তো গেল প্রেসারের উপর টেম্পারেচারের এফেক্ট। আমার মূল টপিকটাই চলে গেছে। আচ্ছা,
এই যে তিনটে স্টেট ছিল, এবার একটা কোশ্চেন তোমাদের করেছিলাম যে এই তিনটে স্টেট আমরা এটাকে বলছি ইকুইলিব্রিয়াম স্টেট, তাই তো? একটার সঙ্গে একটা ইকুইলিব্রিয়ামে আছে। তো এমন একটা স্টেট আছে যে স্টেটে এই তিনটে স্টেটই একসঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকে, মানে সলিড, লিকুইড, গ্যাস। সেই স্টেটটাকে আমরা কি স্টেট বলি? যে স্টেটে, হ্যাঁ, ইয়েস, ট্রিপল পয়েন্ট, TRIPPLE, ট্রিপল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট। ফর ওয়াটার, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, 0.16 ডিগ্রি সেন্টিগ্রেড और 273.16 কেলভিন, এবং 222 বার বা 220 বার, এই কন্ডিশন আসলেই তখন আমরা, হ্যাঁ বলো, কি কিছু বলছো? ইয়েস, যে কোনো একটা অপশনেই ঠিক করতে পারো। মানে এই দুটো তো সিনোনিমাস, এই দুটো একই জিনিস, এটা শুধু সেন্টিগ্রেড থেকে কেলভিনের চেঞ্জ আসে। ট্রিপল পয়েন্ট কাকে বলছে? ট্রিপল পয়েন্ট সেই স্টেট যেখানে সলিড, লিকুইড আর গ্যাস একে অপরের সঙ্গে তোমার ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, মানে যে কোনো স্টেট থেকে যে কোনো স্টেটের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারছে, সেই স্টেটটাকে আমরা বলছি ট্রিপল পয়েন্ট। এটা ফর জলের ক্ষেত্রে এইটা ভ্যালু, ঠিক আছে? তো এইবার আমরা শুরু করেছিলাম তোমার ম্যাটারকে আমরা বলেছি যে তোমার আহ, দেখেছি ম্যাটার বিভিন্ন টাইপ, তো সেখানে দেখেছি বিভিন্ন টাইপের মিক্সচার আছে, এসছে তো মিক্সচার। তো নেক্সট ডে তোমাদের মিক্সচার বা সলিউশন শুরু করবো। আর আমি এটার জন্য তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল যা যা পড়তে হবে এবং এর রিলেটেড কোশ্চেন কি কি হবে পাঠিয়ে দেবো। তোমরা নিজেরও সলভ করতে পারো, অথবা তোমরা আমায় বলবে যে একটা টাইম দেবে, সলভ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তারপরে তো আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, সব পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, 15 মিনিট মতন ব্রেক নাও, তারপরে তোমাদের নাম্বার সিস্টেম শুরু করবো। হ্যাঁ, অঙ্ক নাম্বার সিস্টেম, 15 মিনিট মতন ব্রেক। নাম্বার সিস্টেম আমি ব্রেক নিচ্ছি, 15 মিনিট মতন নাম্বার সিস্টেম শুরু করবো এরপরেই। আমি একটু অফ হচ্ছি 15 মিনিট, বা থাক, অসুবিধা নেই।